নমস্কার সবাইকে আমাদের সমবায় ভিত্তিক আলোচনা সমবায় কথাতে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সমবায় কথায় একজনকে আমরা নিয়ে এসেছি যে বিষয়ে আলোচনার জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী রাজকুমার মিদ্দা মহাশয়। তিনি জয়েন্ট ডিরেক্টর এমএসএমই ডাইরেক্টরেটের। নমস্কার মিদ্দা সাহেব, আপনাকে স্বাগত আমাদের এই সমবায় কথায়। আমাদের এই আলোচনায় যাকে আমরা পেয়েছি আপনারা সবাই জানেন, এমএসএমই উনি জয়েন্ট ডিরেক্টর। আর এমএসএমই মানে তো এমনি সবাই জানেন যে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস যে ডাইরেক্টরেট আছে পশ্চিমবঙ্গ সরকারের নিউ সেক্রেটারি বিল্ডিং এ, সেই ডাইরেক্টরেটের উনি জয়েন্ট ডিরেক্টর। আর এই বিষয়টাও বলার অপেক্ষা রাখা না যে এমএসএমই ব্যাপারটা যুক্ত খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে যুক্ত, যে আমাদের দেশে যে স্বনির্ভর হওয়ার জন্য যে ক্ষুদ্র এবং আরো ক্ষুদ্র বা তার একটু বড় শিল্প উদ্যোগের যে উদ্যোগ চলছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারের উদ্যোগে, এবং স্বনির্ভরতার জন্য বেকারত্ব দূর করার জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেই বিভাগটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা মিদ্দা সাহেবের কাছ থেকে আমরা একটু এই বিষয়ে বিস্তারিত জানবো। তো জয়েন্ট ডিরেক্টর শ্রী রাজকুমার মিদ্দা, আপনার কাছে আমরা প্রথমে একটু জানতে চাইবো যে এই যে এমএসএমই পুরো একটা ডাইরেক্টরেট আছে আমাদের সরকারের, পশ্চিমবঙ্গ সরকারে আছে, কেন্দ্রীয় সরকারও একটা বোধহয় ডাইরেক্টরেট বা বিভাগ আছে। তো এই খুবই গুরুত্ব দিয়ে এই ডাইরেক্টরেটটা তৈরি। তো এই এমএসএমই ব্যাপারটা আসলে ঠিক কি, আমরা কিভাবে এটাকে বুঝবো? ধন্যবাদ আপনাকে সাহেব। এমএসএমই ডাইরেক্টরেট যেটা পশ্চিমবঙ্গ সরকারের আছে, এটা আমাদের হেড অফিসটা কলকাতায় নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং 9 তলায়। সেন্ট্রাল গভর্নমেন্টের আলাদা অফিস আছে, সেটা ডানলপ 111-112 বিটি রোড। আমি পশ্চিমবঙ্গ সরকারের যে অফিস আছে আমি সেটার কথাই বলছি। এমএসএমই সাবজেক্ট একটা বিরাট সাবজেক্ট, যে হাতে করে কিছু একটা কলসি বানাচ্ছে, যে মাটি একটা পুতুল বানাচ্ছে, যে জলের গ্লাস বানাচ্ছে, আর যে বিরাট ফ্যাক্টরিতে মাল প্রোডাকশন করছে সেও এমএসএমই। আমাদের একটা ডেফিনিশন তো মেনটেন করতে হয়, সেটা হলো 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট ইন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এবং 5 কোটি টাকা টার্নওভার, মানে ব্যবসায়িক লেনদেন বাংলায় বলতে, মানে সারা বছর। আচ্ছা, এটা যদি হয় তাকে আমরা বলবো মাইক্রো। মানে এমএসএমই প্রথমে এমটা। স্মল বলবো তাকে যার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে ইনভেস্টমেন্ট 5 কোটি টাকার মধ্যে আর টার্নওভার 50 কোটি টাকার মধ্যে। মাইক্রো স্মল মিডিয়াম বলবো তাকে যার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে ইনভেস্টমেন্ট 50 কোটি টাকার মধ্যে আর টার্নওভার 250 কোটি টাকার মধ্যে। মোটামুটি ধাপে 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 ছোট থেকে বড়। তার উপরের শিল্পকে আমরা বৃহৎ শিল্প বলতে পারি। এর মধ্যে স্বাভাবিকভাবেই সমস্ত ধরনের লোক চলে আসবে, এবং 95 থেকে 96% ইউনিট যা আপনারা এদিক ওদিক দেখেন রাস্তায় যথা চলতে ফিরতে, সবই মাইক্রোর মধ্যেই পড়বে। মাইক্রো ইউনিটই সব, ছোট ছোট ইউনিট সমস্তই মাইক্রো ইউনিট। মানে ইনভেস্টমেন্ট 1 কোটি আর টার্নওভার হচ্ছে 5 কোটি। তো এই যে ছোট ছোট ইউনিট আপনি যেটা বলছেন, গভর্নমেন্ট অনেক গুরুত্ব দিয়ে এটাকে দেখছেন, তাহলে এই প্রকল্পগুলির মাধ্যমে আমাদের দেশে যে বেকার যুবক যুবতীরা আছে তারা এইতে অংশগ্রহণ করতে গেলে কিভাবে উদ্যোগ নিতে পারে, উদ্যোগ নেবে? প্রথমত তাদেরকে উদ্যোগী হতে হবে। আজকালকার কলেজে বা স্কুলে বা বিভিন্ন টেকনিক্যাল কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজে পাঠ শেষ করে
চেষ্টাও করা হচ্ছে এন্টারপ্রেনারশিপের উপরে কোর্স ইনক্লুড করানোর। তাদেরকে প্রথমে ঠিক করতে হবে যে চাকরি কিন্তু সবাই পাবে না ভাই, চাকরি পাওয়া খুব মুশকিল আছে, টাফ আছে, আর অত সংখ্যায়িত চাকরি নেই। তাহলে কিছু না কিছু উদ্যোগ তৈরি করতে হবে যাতে নিজেরটা নিজে চালিয়ে নেওয়া যায়, বা আর 5টার জন্য উপকার করা যায়, সমাজের উপকার করা যায়। সেটার জন্য কিছু চিন্তা ভাবনা লাগবে। তারপরে আসবে বাকিগুলো, জমি টাকা, এগুলো পরে আসবে। না, আগে মন থেকে প্রস্তুত হতে হবে যে আমি ব্যবসা করব। সিরিয়াসলি কিসের ব্যবসা করব, এই একটা প্ল্যান মাথার মধ্যে আসতে হবে। বাদ বাকিটুকু তারপরে পরে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, একটা কিছু প্ল্যান নিয়ে সে আমাদের কোন একটা অফিসে আসুক এবং একটা অবজারভেশন করুক যে এই জিনিসটা আমি দেখছি, এটা যদি আমি এখানে তৈরি করি, কোনো ব্যবসা তৈরি করি এইভাবে, তাহলে কিন্তু এটা প্রফিটের ভালো চান্স আছে। একটু এটা করি, আপনি বলছেন আপনাদের কোনো অফিসে আসুক, তো কোন অফিস বলতে কি বোঝাচ্ছে? ধরুন একটা বর্ধমান বা একটা মুর্শিদাবাদ জেলা শিল্প কেন্দ্র, আচ্ছা, ডিআইসি অফিস পশ্চিমবঙ্গের সবকটা জেলায় একটা করে অফিস আমাদের আছে। যেমন বাঁকুড়ার মাচানতলায়, যেমন কলকাতার একদম হেড অফিসে মানে এসপ্ল্যানেড চত্বরে আরেকখানা অফিস করা হয়েছে আমাদের ক্যামাক স্ট্রিটে 4 নম্বর অবনীন্দ্রনাথ ঠাকুর রোডের নিচে শিল্প ভবনের একতলাতে। তা সেখানে গেলে এরা ডাইরেক্ট হ্যান্ড হোল্ডিং সাপোর্ট পাবে, পরামর্শ দেবে, জেলায় জেলায় যে ডিআইসি শিল্প কেন্দ্র আছে পরামর্শ দেবে, প্রজেক্ট রিপোর্ট বানাতে সুবিধা হবে। আমি সমস্ত বেকার যুবক যুবতী যারা চাইছে কিছু করবে তাদেরকে এই কথাটাই বলবো, তোমরা যেটা ভাবছো সেটা একটা কাগজে লিখে ফেলো, খসড়া করে ফেলো। মনে করো তুমি জেরক্স মেশিন বসাবে, একদম ছোট কিছু দিয়ে বলছি, লোকেশনটা ঠিক হলো, যেখানটা দারুণ চলবে, পাশে কলেজ আছে, তাহলে জেরক্স মেশিনটার দাম কত, তার ভাড়া কত, তার কনজিউমেবলস এর খরচা কিরকম, ইলেকট্রিসিটির খরচা কেমন, কত তুমি বিক্রি করতে পারবে, প্রফিট পার্সেন্টেজ কি আসছে, এইটা কোনো নিয়ম মেনে কোনো ছকে বেঁধে লিখে ফেলাটাই হচ্ছে প্রজেক্ট রিপোর্ট। যেটা ছাড়া অফিসিয়াল কথা কারোর সঙ্গে হওয়া শক্ত। তুমি মনে করো জেরক্স মেশিনটা কিনতে 1.5 লক্ষ টাকা লাগবে, শুধু সেটা দিয়েও তো হবে না, তোমার কিছু ইলেকট্রিকের খরচা, সারাক্ষণ তো তুমি ম্যানিং করতে পারবে না, একটা লোক রাখতে হবে যে হেল্প করবে, তাকেও কিছু টাকা দিতে হবে। সেইগুলো 3 মাসের যা খরচা হলো, এটা একটা রোলিং ক্যাপিটাল বা ওয়ার্কিং ক্যাপিটাল বলে। তাহলে এখনো পর্যন্ত আমি যা বললাম, একটা ব্লক ক্যাপিটালের কথা বলেছি যেটা মেশিনের দাম, আর বলেছি ইলেকট্রিকের খরচ, লোকের মাইনে, এগুলো ওয়ার্কিং ক্যাপিটাল। এই খরচা করে তুমি একটা এস্টিমেট করো কত টাকা তোমার প্রয়োজন ব্যবসাটা শুরু করতে। সেটা একটা ছক আকারে লিপিবদ্ধ করে ফেলতে হবে, তার জন্য গাইড করবে আমাদের ডিআইসি অফিস। সাহেব, মধ্যখানে মাথায় একটা প্রশ্ন আসলে, এমনও তো হতে পারে যে বেকার যুবক যুবী শিক্ষিত, বিএ পাস করেছে বা এমএ পাস করেছে, এছাড়াও মানে জিজ্ঞাসা করলে তারা অনেক সময় ক্লিয়ারলি বুঝতে পারে না যে কোন প্রজেক্টটা তার নেওয়া উচিত। এমনও হতে পারে বর্ধমান শহরের আশেপাশে বা একটু গ্রামের কাছাকাছি তারা বাস করে, তো তারা কি করলে ভালো হয়, একাধিক ভাবনা, বা ওর মাথার মধ্যে সবটা হয়তো ঘুরেও না। তো আপনি যেটা বলছেন কিছুটা ভাবনা নিয়ে আসতে, আমি যদি বলি যে তেমন কোন ভাবনা মাথায় ক্লিয়ার নেই, তাও কি গেলে কিছু পরামর্শ পেতে পারে? সেক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যাবে, কারণ যে অফিসার আছে, দেখা যাচ্ছে যে বর্ধমান অফিসে যে আছে সে পাশের জেলা থেকে এসে অফিস করছে, সেই ছেলেটা হয়তো কাটোয়ার ছেলে, যে ছেলেটা এসেছে
এখন তার সম্যক একটা ধারণা জন্মাবে না সেই অফিসারে, তার লোকালিটিতে কি এমন আছে সেই দিয়ে সে কাজটা করতে পারবে। ঠিক ঠিক। যেমন ধরুন আমি বলছি যে প্রচুর জলের চাহিদা, ড্রিঙ্কিং ওয়াটার, বটলড ওয়াটার, মিনারেল ওয়াটার আমি বলবো না, পিওর ড্রিঙ্কিং ওয়াটার বটলড। এর একটা চাহিদা ক্রমাগত। যার পয়সা নেই আজকে সেরকম দিনে, বাবা হয়তো স্টেশনের থেকে একটুখানি জল কিনে খেলো, মানে কিনে না, কল থেকে খেলো, কিন্তু তার সঙ্গে যে বাচ্চা যাচ্ছে ট্রেনে করে, তার জন্য সে একটা 10 টাকার বোতল কিনে নিল। ঠিক। মানে প্রতিটা লোকই কিভাবে কনসাস হচ্ছে দেখুন, সে একটা ছোট বোতলের জল, কেনা জল, সে মনে করছে এটা সেফ, সে সেটা ছেলেকে খাওয়াবে। 3 বোতল কেনার পয়সা নেই, সে নিজের টুকু সে অন্য জায়গা থেকে খাচ্ছে, কিন্তু সে পিওর ড্রিঙ্কিং ওয়াটার মনে করে সেটাই কিন্তু ছেলেকে খাওয়াচ্ছে। তার মানে জলের যে ব্যবসা করছে তারও একটা মার্কেট, তারও একটা মার্কেট আছে। একটু ঘুরে ঘুরে এই অবজারভেশন গুলো দরকার ভীষণ। না, আমি যেটা বলছিলাম যে অনেক সময় কি হয় যে ইন্ডাস্ট্রিয়াল অফিসে, ডিআইসি অফিসে যারা অফিসাররা থাকবেন, তাদের চোখের সামনে তো অনেক ধরনের প্রজেক্ট থাকে, হয়তো আলোচনা করলে যে এইগুলো এগুলো হতে পারে, কেমন কি হতে পারে, অনেক সময় আমাদেরকে বলে কিছু কিছু আইডিয়া দিন। হ্যাঁ, এইটাই বলতে চাইছি যে মানে বহু রকমের স্কিম তো হয়, ওর হয়তো মাথাতেই আসেনি যে এই জিনিসটা করলে তো হয়, তো কিছু আইডিয়া পেলে পেতে পারে। আমি বলতে চাইছি কি, এই আইডিয়া নিয়ে যে লোকটা এলো, তাকে আমার ডিআইসি অফিসার বলে, ও তুমি জল প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবসা করবে, তাহলে তোমার প্রথমে লাগবে সুইডের পারমিশন। সুইডটা কি? গ্রাউন্ড ওয়াটার লিফটিং এর জন্য জিওলজিক্যাল দপ্তরের পারমিশন দরকার। সে বলবে আরে এটা কোথায় পাবো? আমার অফিসার তাকে বলবে যে একটা করে জিওলজিস্ট ডিএম অফিসে বসেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে। তিনি পারমিশন না দিলে তুমি কিন্তু জল গ্রাউন্ড ওয়াটার লিফটিংটা অবৈধ হয়ে যাবে। উনি ওকে গাইড করে এই দিচ্ছেন। গাইডটা আমার অফিসার করবে। এটা একটা উদাহরণ, এটা মানে ধরুন কেমিক্যাল যদি ফিনাইল তৈরি করে, খরচা, হ্যাঁ, মোটামুটি কি খরচা হবে। আচ্ছা, তারপরে তাকে দেখা গেল দারুণ দাঁড়িয়ে গেছে সে। এইবার তাকে বুদ্ধি দেওয়া হলো, তুই ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন কর, মানে বোতলটাও তৈরি কর। আচ্ছা। তো অত বোতলের প্রোডাকশন তো তুমি জলের জন্য ব্যবহার করতে পারবে না। মানে নিজের জলের জন্য। হ্যাঁ, কিছু বোতল তোমার কিনে নেবে ফিনাইলওয়ালা, যে ফিনাইল ভর্তি করে দিয়েছে। কিছু মাস্টার্ড অয়েল সেলার, যে মাস্টার্ড অয়েলের মধ্যে প্যাকিং করবে। তোমার ব্যবসাটা অনেক ছড়িয়ে, যেমন ওরা আরেকটা ইউনিট বাড়লো, আরেকটা ইউনিট বাড়বে। এইভাবে উত্তরোত্তর বৃদ্ধি, তার বুদ্ধি, সেগুলো পাওয়া যাবে। ঠিক। ব্যাংকও জড়িয়ে যাবে এর সঙ্গে। ব্যাংক তো ক্যাপিটালের ব্যাপার আসার আগেই আপনি যেহেতু বললেন একটা, যে আমাদের উদ্যোগীরা, বেকার যুবক যুবতীরা যদি সত্যি সিরিয়াসলি ভাবে যে কর্মসংস্থান কি করে হবে, সে প্রথমে নিজেকে ভাবতেই হবে তাকে যে কি কি করা যায় তার এলাকাতে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ইত্যাদি অনেক কিছুর উপরে নির্ভর করবে কি করা যায়। তো ভাবনা চিন্তা করে ডিআইসি অফিসে গেলে সেখানে যথেষ্ট রকমের সহযোগিতা করার কথা, পরামর্শ পাবে। তো আর কি ধরনের গভর্নমেন্টের সুযোগ সুবিধা আছে, এটা একটা বড় জিনিস। এই যে বললেন যে সুইডের পারমিশন লাগবে, কিংবা কোথাও কেমিক্যালের জন্য কারো বা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বা কারো কোনো লাইসেন্স লাগলে এই গাইডেন্সটা পাওয়াটা তো একটা বড় কথা। স্কিমের খরচপত্রটাও সরকারি হেল্প বলতে একটু ভালো করে বুঝতে হবে, সরকার ডাইরেক্টলি কাউকে পয়সা দিয়ে হেল্প এরকম খুব একটা করে না, জেনারেলি করে না, দু একটা ক্ষেত্র বাদ দিয়ে। তাহলে কাদের করে? কোন দলবদ্ধ হয়ে এলে। যখন দলবদ্ধ, যদি আপনি একটা কোঅপারেটিভ ফর্ম করলেন, ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ, যদি ক্লাস্টার ফরমেশন হলো, তাহলে সেই জায়গায় গভর্নমেন্টের টাকা দেওয়ার, সে সফট ডেভেলপমেন্ট মানে সফট স্কিল ডেভেলপমেন্ট, সেটার একটা সুযোগ হলো।
একটা পার্মানেন্ট কিছু সিএফসি বলে যাকে, কমন ফেসিলিটি সেন্টার তৈরি করার খরচা সেগুলো সরকার বিয়ার করছে। সেটা ক্লাস্টার যদি হয়, মানে এক জায়গায় গুচ্ছ যদি থাকে অনেক, ধরুন একটা কাজ হচ্ছে সেখানে অফিসাররা দেখে মনে করলো যে এর কিছু টেকনিক্যাল ইনপুট দরকার, তাহলে সেই টেকনিক্যাল কলেজের যারা লোক আছেন, টেকনিক্যালি ইকুইপড লোকজন, তাদেরকে ডেকে এনে সেখানে নিয়ে আসা হলো। একটা উদাহরণ হিসেবে বলি, দক্ষিণ 24 পরগনায় ধূপকাঠির ইউনিট আছে, তারা শুধু ধূপকাঠি বানিয়ে যায়, মানে তার একটা গায়ে বড় এলাকা জুড়ে, বড় এলাকা জুড়ে তার গায়ে মশলা লাগিয়ে দিল, কিন্তু কোনো এসেন্স দেওয়া হয় না, ওই অবস্থাতেই সেল করে। আচ্ছা, অথচ এই ফ্র্যাগ্রেন্সের সবচেয়ে বড় ইনস্টিটিউট আছে কনৌজ, উত্তরপ্রদেশ। সরকার সেই কনৌজ থেকে এফএফডিসি বলে, সেইখান থেকে এক্সপার্ট নিয়ে এসে তাদেরকে লেকচার শোনালো যে কি কি করা যেতে পারে তাদের ডেভেলপমেন্টের জন্য। ফ্র্যাগ্রেন্স, ওই যে কাঠিগুলো, সুগন্ধিটা কিভাবে যুক্ত করা যায়, এই যে কাজগুলো তো খরচ সাপেক্ষ। ঠিক। আর সেই এক্সপার্ট, ইন্টারন্যাশনাল এক্সপার্ট, তারা ন্যাশনাল অফিস, ইন্টারন্যাশনাল ডাক পড়ে, সেই লোকগুলো তাদের কথা শুনতেও চাইবে না। এত ছোট জায়গায় কেন বা যাবো? সেইখানটা গভর্নমেন্টের ইন্টারভেনশন, আমি এটাকে বলছি সফট স্কিল ডেভেলপমেন্ট। গভর্নমেন্ট এখানে সাপোর্ট দিচ্ছে। এইবার স্টেজটা করার জন্য যদি একটা কমন শেড দরকার হয়, কি কমন ড্রায়ার মেশিন দরকার হয়, সেইটা হচ্ছে হার্ড ইন্টারভেনশন। গভর্নমেন্ট সেটাও করতে পারে, কিন্তু কোনো একটা লোকের জন্য নয়, একটা গোষ্ঠী। এই ধূপকাঠি যারা তৈরি করছে, তাদের ধূপকাঠিতে সুগন্ধি যে যুক্ত করার যে ব্যাপারটা, এটা খরচ সাপেক্ষ ব্যাপার, সেটা গভর্নমেন্টের সাপোর্টে তারা পাচ্ছে। এবারে ইন্ডিভিজুয়ালি বলি, ইন্ডিভিজুয়ালি সরকারের বেশ কিছু স্কিম রয়েছে। প্রথমে বলি পিএমইজিপি, সেটাতে বহু লোক 2009 সাল থেকে এই স্কিমটা চলছে। যে কোনো ব্যাংকে প্রায় 50 লক্ষ টাকা ম্যানুফ্যাকচারিং সেক্টরে এবং সার্ভিস সেক্টরে প্রায় 20 লক্ষ টাকা অবধি লোন তারা পেতে পারে ইন্ডিভিজুয়ালি। তার একটা ভালো অ্যামাউন্ট সাবসিডি আছে, যদি সে মহিলা হয়, যদি সে রুরাল এরিয়ার লোক হয় বা এসসি এসটি হয়, সাবসিডি 35% এমপ্লয়মেন্ট জেনারেশন। তো এই স্কিমে কারা কারা আসতে পারে? যে কোনো লোক আসতে, বেকার যে কোনো কেউ আসতে পারে। হ্যাঁ, 18 বছরের ওপরে যে কোনো লোক আসতে পারে। ওই যেটা আপনি প্রথমে বললেন যে ব্যবসার বা কিছু করার মানসিকতা নিয়ে এলে এগুলো আসতে পারে। এগুলো ব্যাংক ফাইন্যান্স হয়, খুব সামান্য নিজের ফাইন্যান্স থেকে 5 থেকে 10%, আর সাবসিডি আপ টু 15 থেকে 35% অব্দি সাবসিডি, সে কোথায় থাকে, সে কি কাস্ট, তার উপরে বাকিটা ব্যাংক লোন। পশ্চিমবঙ্গ সরকার নতুন একটা স্কিম নিয়ে এসেছেন, খুবই ভালো, ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বলে। এটাতে 5 লক্ষ টাকা অব্দি লোন পাওয়া যায়, যার সবটুকুই মানে গ্যারেন্টেড ইন দি সেন্স, লোনের যে ইন্টারেস্ট তার প্রায় প্রচুর সাবভেনশন, 4 থেকে 5% মতো মাত্র তাকে পে করতে হবে, বাকিটা গভর্নমেন্ট ইন্টারেস্ট সাবভেনশন দেবে। এবং টোটাল লোনটা একটা ইন্স্যুরেন্সের মাধ্যমে গ্যারেন্টেড করা আছে। যেমন আমরা কিষাণ ক্রেডিট কার্ড কৃষকরা পাচ্ছে, তো এটা তাহলে শিল্প ক্ষেত্রে যারা উদ্যোগ নেবে তাদের জন্য কিভাবে পাবে, কারা কিভাবে পেতে পারে এই লোনগুলো? তারা ক্রেডিট কার্ডটা যেটা বললেন, এই দরখাস্ত তারা যে কোনো ডিআইসি অফিসে গিয়েও করতে পারে, ডিআইসি অফিস থেকেই পরামর্শ করতে পারে। এবং এই দরখাস্ত গুলো আমরা ব্যাংকে পাঠিয়ে দিই, ব্যাংক থেকে লোনগুলো ডিসবার্স হয়। এবং খুব সম্প্রতি এটা ইন্টারেস্ট সাবভেনশন, মানে বেশ কিছু ইন্টারেস্ট সরকারের পক্ষ থেকে দিয়ে দেওয়ার একটা স্কিম চালু হয়েছে, অর্ডার এসেছে,
যার জন্য এইটা এখন বেশ লিকুইডিটি বলা যেতে আচ্ছা। পারে। ক্রেডিট কার্ড যেমন আমাদের কিষাণ ক্রেডিট কার্ডের একটা ভ্যালিডিটি থাকে 5 বছর, একবার ইস্যু হলে 5 বছর আর নতুন করে কার্ড করতে হয় না, ব্যাংকে শোধ করলে আবার পায়। এইটার নিয়মটা, এটা কার্ডটা নাম রয়েছে বটে, এটা কার্ডের মতো কনসেপ্ট না রাখলেই ভালো। এটা হচ্ছে একটা লোন, আচ্ছা, একটা লোনেরই প্রকল্প। লোন প্রকল্প আগামী 5 বছর, তো আমাদের 1 বছর হয়ে গেছে, ততদিন অব্দি ভ্যালিড আছে। আচ্ছা, দরখাস্ত এলেই সেগুলো ব্যাংকে পাঠানো হবে এবং বেশি কিছু কাগজপত্র লাগে না। মানে যদি কোনো এর জন্য প্রাথমিক ট্রেনিং দরকার হয়? হ্যাঁ, প্রাথমিক ট্রেনিং দরকার হলে সেই কিছু সিস্টেম আমাদের পিবিএসএসডি বলে একটা দপ্তর আছে, পিবিএসএসডি, এটা কি আপনাদের দপ্তরের মাধ্যমে। এমএসএমই ডাইরেক্টলি কিছু নেই, তবে বেশ কিছু লোক এক জায়গায় কোনো দাবি করলে আমরা সে ব্যবস্থা করতেও পারি। আচ্ছা, ওইখান থেকে কোনো স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং নিয়ে যদি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য দরখাস্ত করে সেটা খুব ভালো হবে। আচ্ছা, মানে কেউ যদি ওই ধরনের কাজ কিছুটা করতে চায়, আমি ধরুন একটা সাবান কিংবা ফিনাইল বা এই ধরনের স্যানিটাইজার তৈরির একটা হচ্ছিল। এছাড়াও ব্যাংকের নিজস্ব স্কিম আছে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, PMMY, যেখানে শিশু, কিশোর, মানে ছোট লোন গুলো আপ টু 50,000 টাকা শিশু বলে, আপ টু 1 লাখ কিশোর, 1 থেকে 5 লাখ আর একটা নাম আছে। এই সুযোগগুলো ডাইরেক্ট ব্যাংক থেকে সেই লোনগুলো আসবে, এগুলো সুবিধাগুলো নেওয়া যেতে পারে। একটু মাঝখানে জিজ্ঞাসা করি যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ম্যানুফ্যাকচার সেক্টর আর সার্ভিস সেক্টর দুরকমই কেউ ব্যবসা করে স্বনির্ভর হওয়ার উদ্যোগ নিতে পারে, তো সার্ভিস সেক্টরের মধ্যে ঠিক কি ধরনের বিজনেস গুলো আসছে? সার্ভিস সেক্টর মানে ধরুন প্লাম্বিং, হাতের কাজ জেনে করবে যেটা প্লাম্বিং, যেমন ধরুন এসি মেশিন রিপেয়ার, এগুলোতে বেশি তো ক্যাপিটালও লাগে না, খুব চলছে, খুব চাহিদা আছে। 4 হুইলার রিপেয়ারিং, এটা অনেকটা বড় ট্রেনিং দরকার। হ্যাঁ, এইসব ট্রেনিং গুলো যদি GMDICর কাছে তারা জানায়, তাহলে আমরা PBSSDর সঙ্গে একটা ব্যবস্থা করে দিতে পারেন এবং সে ট্রেনিং নিতে পারবে নিখরচায়, সম্পূর্ণ বিনা খরচ। তারপরে এটার জন্য সে যদি মনে করে যে আমি প্লাম্বিং বা এসি রিপেয়ারিং এটা শিখলে, আমরা তো বুঝতে পারি যে ভালো চাহিদা, তো ডিআইসি থেকে যোগাযোগ করলে কিছু না কিছু পরামর্শ তারা পেতে পারে না, ধরুন সঠিক জায়গায় পাঠাবে। হ্যাঁ, এই যে একটা স্কুল আজকাল স্থাপনা করছে, বা একটা নার্সিং হোম কিংবা প্যাথোলজি ল্যাবরেটরি, এগুলো কি এসবের আওতায় পড়বে? হ্যাঁ, পারবে, কিন্তু স্কুলের ব্যাপারটা আলাদা। স্কুলের ব্যাপারটার অ্যাপ্রুভাল তাকে অন্য জায়গা থেকে নিতে হবে, এমএসএমই সে অ্যাপ্রুভাল দিতে পারবে না। সার্ভিসিং যেমন রাস্তার ধারে গ্যারেজ আছে, গ্যারেজের জন্য তাই ধরুন করতে পারলো, এটাও সার্ভিস সেক্টরের মধ্যেই পড়বে। পারবে, হ্যাঁ পারবে, কিন্তু তাকে যখন সার্টিফিকেট প্রদান করবে সেই ক্ষমতা এমএসএমই দপ্তরের তো নেই। কোনো না কোনো কনসার্ন দপ্তর আছে, একটা কনসার্নের অ্যাক্রিডিটেশন দিতে হবে, সেটা নিশ্চয়ই একটা পরামর্শ দিয়ে ডিআইসি হয়তো, যাতে সেই লোকটা একটা সার্টিফিকেট ইস্যু করতে পারে যে এই লোকটা ট্রেন্ড ফর 2 হুইলার রিপেয়ার। এই যোগাযোগটাই তো বড় কথা। অনেক সময় আমাদের ছেলেমেয়েরা কোথায় যাব সেটাই বুঝতে পারে না, তো এই গাইডেন্সটা পেলেই তো অনেকটা। সেগুলো আমাদের অফিসে আসুন, জেলা শিল্প কেন্দ্র। তো স্যার, যেটা শুনে যেটা মনে হচ্ছে খুব উজ্জ্বল দিক, অনেক বেকার যুবক যুবতীরা যদি যায় বা কোনো উদ্যোগ নিতে চায়, অনেকেই তো উদ্যোগ নিতে আগ্রহী, তাহলে তো অনেকেই স্বনির্ভর হওয়ার কথা। তো বাস্তব কি বলে? আমাদের চোখে তো মনে হয় যে প্রচুর বেকার যুবক যুবতী এখনো চাইছে কিন্তু হচ্ছে না, কোথাও একটা গ্যাপ হচ্ছে। আপনার চোখে কি মনে হচ্ছে, বাস্তবায়ন কেমন আমাদের রাজ্যে? বাস্তবায়ন হচ্ছে, খুব যে অন্ধকার চিহ্ন আমি বলবো না। আমি একটা ফিগার শুধু বলছি, গত বছরে মানে গত ফিনান্সিয়াল ইয়ার যেটা শেষ হয়েছে মার্চ মাসে, তাতে 1,40,000 কোটি টাকা ফ্লো হয়েছে এমএসএমই ইউনিটগুলোতে আমাদের রাজ্যে বাই ব্যাংকস। এই ফিগারটা এসএলবিসি ফিগার। মানে এটা কি ব্যাংক ঋণ না গভর্নমেন্টের টাকা? ব্যাংক লোন।
এবং এই টার্গেটটা 1,72,000 কোটি করা আছে সামনের অর্থবর্ষে। এরা প্রতি বছর 12 থেকে 18% করে বেড়ে যাচ্ছে। সুতরাং ঋণের চাহিদা যে নেই এ কথা বলবো না, গ্রোথ যে হচ্ছে না এ কথা আপনি বলতে পারবেন না, যথেষ্ট গ্রোথ হচ্ছে। কিন্তু আমরা দৈনন্দিন আমাদের অভিজ্ঞতা থেকে দেখছি যে একটা গ্যাপ রয়েছে। কিসের গ্যাপ? ডিমান্ড সাপ্লাই এর গ্যাপ। কিসের ডিমান্ড সাপ্লাই? ব্যাংক লোনের। ব্যাংক লোন ইজিলি কিন্তু পাচ্ছে না। এটাও আমরা শুনছি অনেকের কাছে যে আমরা উদ্যোগ নিচ্ছি, ব্যাংকে মানে ডিআইসি যথেষ্ট সহযোগিতা হয়তো করেছে, বিভিন্ন পারমিশন পাচ্ছে, কিন্তু ব্যাংকের কাছে গেলে সহজে লোন পাওয়া যাচ্ছে না। বাস্তবে এটা আপনাদের নলেজে কেমন? ব্যাংকের সঙ্গে কথা বলা হয়েছে, ব্যাংকের সঙ্গে কথা ক্রমাগত বলছে, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলে বারবার মিটিং হচ্ছে। অনেকটা ইজি হয়েছে, কিন্তু আরো অনেকটা জায়গা আছে এখন। ব্যাংক তো লোন দেওয়ার জন্যই বসে আছে বলতে, তারা তো ব্যবসা, তাহলে তো অনীহাটা ঠিক কেন? এনপি একটা বড় কারণ। বেশিরভাগ লোক লোন নিয়ে তারা সময় মতো পরিশোধ করতে পারছে না, এটা একটা বড় কারণ ব্যাংকদের পিছিয়ে আসার। পরিশোধ করতে পারছে না বলার সাথে সাথে তাহলে একটা ইঙ্গিত আসছে যে প্রজেক্টটা নিয়ে সে কাজ শুরু করেছে সেটা তাহলে সাকসেসফুল করতে পারেনি। তো এই কোথাও টেকনোলজি গ্যাপ আছে নিশ্চয়ই, বা কোথাও ইনফরমেশন গ্যাপ, বা কোথাও ক্যাপিটাল গ্যাপ। তো এন্টারপ্রিনারশিপের ব্যাপারটা কি আমি বেশি দেব? উদ্যোগ এত বেশি চাকরি ওরিয়েন্টেড মানসিকতা। বিভিন্ন কলেজে গিয়ে আপনি র্যান্ডম স্যাম্পলিং করেন, আচ্ছা, তাতে দেখবেন 95% ছেলেপিলেই বলছে তারা কোনো না কোনো একটা চাকরি চায়, কোনো না কোনো চাকরি চায়, যত কম মাইনে হলেও তারা একটা কাজ চায়। কিন্তু কেউ এগিয়ে এসে বলছে না, বা তাদের মানসিকতার অভাব বলে আমার ধারণা, যে আমরা কিছু না কিছু করবো নিজে হাতে, যেখানে আমি ফ্যাক্টরি তৈরি করব, কারখানা করব, অনেক বেশি রোজগার হবে, অনেক বেশি স্বাধীনতা হবে। এইরকম কিন্তু আসছে না। চাকরি চাওয়াটা তো দোষের কিছু নয়, আকর্ষণীয় বিষয় চাইবে না কেন, কিন্তু পাশাপাশি আমার মনে যেমন সোশ্যাল একটা ব্যাপার থাকে যে আশেপাশে অনেকে চাকরি করছে, তাদের জীবনযাত্রা, তাদের মান ইত্যাদি দেখে আকর্ষণ তৈরি হয়। তো তাহলে আপনার কি মনে হচ্ছে যে এই ফেলিওরের কারণেও কি অনেকে হতাশ হচ্ছে যে ওই তো শুরু করেছিল একটা বিজনেস, ভালো কিছু করতে পারেনি, এইটা না সামাজিক দিক, না কোথায় মোটিভেশনের অভাব কিছু একটা কোথাও ঘটছে? এই জায়গাগুলো আমাদের সবাইকে ভাবতে হবে, হয়তো কিছু কাজ করারও আছে সরকারের পক্ষ থেকে। সবাই মিলে একসঙ্গে বসলে পরে একটা সমাধান সূত্রতে বেরোবেই। তবে এন্টারপ্রিনারশিপে কোনো বিকল্প নেই, উদ্যোগীর কোনো বিকল্প নেই। আমি আশা করব আজ বেশ কিছু আমার বক্তব্য শুনে যদি বেশ কিছু লোক উৎসাহী হয়, হয়ে আমাদের ডিআইসি অফিসে আসে, তাহলে আরো বেশ কিছু লোককে আমরা এই উদ্যোগীদের মধ্যে ধরতে পারবো। পশ্চিমবঙ্গে আছে, কিন্তু নিবন্ধীকৃত হয়েছে মাত্র 10 লক্ষ সামথিং। এই নিবন্ধীকৃত মানে ব্যাপারটা নিবন্ধীকৃত মানে হচ্ছে উদ্যম রেজিস্ট্রেশন বলি আমরা, যেটা ছাড়পত্র, তাকে বলা হবে যে তুমি উদ্যমী, তোমার এমএসএমই ইউনিট আছে। এটা ভীষণই প্রয়োজন। আজকে ব্যাংক লোন, আজকে সমাধানের পোর্টালে এন্ট্রির জন্য কোনো কিছু গভর্নমেন্টের কাছ থেকে পেতে গেলে সবকিছুর জন্য উদ্যম সার্টিফিকেট দরকার। ইভেন একটা আর্টিজান যদি মেলার জন্য সরকারের কাছ থেকে মেলা বসতে পারমিশন দেয়, তার জন্য উদ্যম সার্টিফিকেট লাগবে। না, এই যে উদ্যম সার্টিফিকেট এত গুরুত্বপূর্ণ, তো এই উদ্যমে পোর্টালে নাম তুলতে গেলে, যেটাকে নিবন্ধীকৃত বলছেন, তো কি যোগ্যতা দরকার বা কিভাবে জটিলতা কেমন? উদ্যম পোর্টালে একটা আধার কার্ড দরকার, আধার কার্ড নিয়ে সে বাড়ি থেকেও করতে পারবে, বা যদি না পারে কোনো ডিআইসি অফিসে আসুক, তাকে আমাদের লোকেরা হেল্প করবে। তার পোর্টালে সে উদ্যমের একটা আলাদা আইডেন্টিফিকেশন নম্বর সে পাবে। এই যে যদি ও সার্টিফিকেট পেল, আপনি যেটা বললেন 90-89 হাজার লক্ষ, অনেকে নিবন্ধীকৃত নেই, তো যদি নিবন্ধনে যদি কোনো খরচ না থাকে, ঝামেলা না থাকে,
বা যদি কিছু সুবিধা থাকে তাহলে কেনই বা করবে না, কোথাও হয়তো একটা গ্যাপ আছে। তা আমাদেরকে যদি বলেন যে এই নিবন্ধনের পরে ওর লাভটা কি? হ্যাঁ, দেখুন, রেজিস্ট্রেশনটা করলে ডাইরেক্ট অর্থনৈতিক লাভ কিছু হয়তো নেই তার, কিন্তু কি সুবিধে? এইবার সে কোনো সরকার তাকে টাকা দেবে না, কিন্তু সে একটা নিবন্ধীকৃত একটা এমএসএমই তো হলো, তাতে সুবিধা হচ্ছে সেই যদি ব্যাংক লোন দরকার হয়, আচ্ছা, ব্যাংকটাকে কিন্তু এই সার্টিফিকেটটা চাইবে। ও আচ্ছা, এইবার সে ব্যবসা করছে, তার এক্সিস্টিং বিজনেস, সে কাউকে মাল সাপ্লাই করেছে কিন্তু পেমেন্ট পাচ্ছে না, সে এবারে সরকারের সমাধান পোর্টালে গিয়ে হেল্প নিতে চাইলো, যাতে যেখানে 45 দিনের মধ্যে পেমেন্ট না পেলে সেখানে নাম লেখানো যায়, কমপ্লেন করা যায়। ও সেরকম একটা ব্যবস্থা আছে এমএসএমই অ্যাক্টে, সেটা আছে, কিন্তু সেটাতে সে এন্ট্রি নিতে পারবে না যদি উদ্যম তার রেজিস্ট্রেশন না থাকে। তাই এটা তাহলে খুবই তো করার নেই, বা করতে চাইছেন প্লিজ আসুন, বা যারা করতে চাইছেন প্লিজ আসুন ডিআইসি অফিসে, তারা হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দেবে, হাতে ধরে করিয়ে দেবে, কিছুই এমন ডকুমেন্টস লাগে না, কোনো তথ্য আপনাদের ডিসক্লোজ হয়ে যাবে না, কোনো কিছু আপনাকে ইনকাম ট্যাক্সের কপি নিয়ে নেওয়া এই সমস্ত কিছু থাকবে না, আপনাকে কিছু তথ্য ডিক্লেয়ার করতে হবে মুখে মুখে, কিন্তু আধার কার্ডটা লাগবে, এই জিনিসটা আপনারা করিয়ে নিন। অন্যান্য স্টেটগুলো, পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য স্টেট তারা অনেক এগিয়ে গেছে, তারা কিন্তু তার নিবন্ধিত করে ফেলেছে, তারা ভারত সরকারকে দেখাতে পারছে যে আমাদের দেশে, আমাদের স্টেটে এতগুলো নিবন্ধীকৃত এসে এমএসএমই আছে, আমরা যেটা দেখাতে পারছি। এর ফলে হয়তো কেন্দ্রীয় সরকারের যে সুযোগ সুবিধা পাওয়ার একটা তো চেঞ্জ হতেই পারে, একটা গুরুত্ব আমরা হয়তো আরো বেশি পাবো যদি আমরা সত্যি দেখাতে পারি, তাহলে বেনিফিটও কিছু আসতে পারে নিশ্চয়ই। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলেছি, যেটা আপনার কথায় যেটা মনে হলো, আমাদেরও ধারণা ছিল না যে পশ্চিমবঙ্গ সরকারের যে এমএসএমই দপ্তর আছে, ডাইরেক্টরেট আছে, বা অনুরূপ কেন্দ্রীয় সরকারেরও কিছু নিয়ম বা বিধি ব্যবস্থা আছে, তো সেই বিধি ব্যবস্থার মধ্যে এমন এমন অনেক কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো আমাদের দেশের বেকার যুবক যুবতীরা যদি একটু উদ্যোগী হয়, মনটাকে ওরা একটু তৈরি করে যে আমরা একটা স্বনির্ভর হব, নিজের মতো করে কিছু একটা সার্ভিস সেক্টরে বা প্রোডাকশন, তাহলে কিন্তু অনেক রকম সাপোর্ট তারা পেতে পারে। এবং আমাদের দেশে আপনার এক্ষুনি কথা শুনে মনে হলো যে উদ্যমী আছে, কিন্তু তারা উদ্যম পোর্টালে রেজিস্ট্রেশন করায়নি, তার মানে একটা বোধহয় গল্প আছে, সঠিক সচেতনতাটা তো পৌঁছায়নি। তো প্রিয় আমাদের যারা দেখছেন দর্শক বন্ধুরা, তাদের কাছেও আমাদের আবেদন যে আজকে আমাদের জয়েন্ট ডিরেক্টর সাহেব যে বিষয়গুলি তুলে ধরলেন, আমাদের অনেকের কাছেই অনেকটাই অজানা ছিল, যেটা আমাদের ধারণা হলো যে এটা ঠিকই যে জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যার মধ্যে শিক্ষিত বেকার যুবক যুবতী বাড়ছে, তাদের মধ্যে যে চাকরির একটা আকাঙ্ক্ষা, একটা দোষের কিছু নয়, কিন্তু বাস্তব হচ্ছে যে এত চাকরিও নেই, এবং চাকরি চাইলেই যে হবে তা নাও হতে পারে, তাহলে বিকল্পটাও তো ভাবার দরকার। এবং অনেকে এটা বলে থাকে যে আমি চাকরি কেন করবো, আমি 5 জনকে চাকরি দেবো, এরকম তো বলে যে অন্তত তুমি 3 জনকে চাকরি দিতে পারছো, তুমি মালিক হচ্ছ। এই ভাবনাটা আমাদের দেশে তো অনেক সময় হয় না, যে ব্যবসা করছে। খুলে রাখুন, চারদিকে হ্যাঁ চেয়ে দেখুন, বহু লোক ঘোরাফেরা করছে, কোথায় ডিম্যান্ড রয়েছে, কোথায় গ্যাপ রয়েছে, সেগুলো কেউ হয়তো আপনাকে পই পই করে বলে দেবে না, কিন্তু এটা নিজের অবজারভেশন, আপনারা একটু ঘুরুন, দেখবেন নিজের রাস্তা নিজে ঠিক দেখতে পাবেন, বাকিটা আমরা তো কিছুটা সাহায্য করব। এবং যেটা আরো সংযোজন আমি উল্লেখ করতে চাইছি যে অনেক সময় তার ভাবনার মধ্যে ঘুরছে কি করব ভাবনাটা, যেটা আমাদের জয়েন্ট ডিরেক্টর সাহেব উল্লেখ করছেন যে চোখ কান খোলা রাখলে কিছু না কিছু আইডিয়া আসতে পারে। এমনও হতে পারে যে সেই আইডিয়াটাই সম্পূর্ণ নয়, হয়তো আরো আইডিয়া যুক্ত হতে পারে। তো কিছু একটা আইডিয়া নিয়ে নিজের জেলায় যে শিল্প কেন্দ্র আছে, কোন রকম হেজিটেশন না করে জেলা শিল্প কেন্দ্রে চলে যাক, খোঁজ নিক, কেউ না কেউ কোনো না কোনো আধিকারিক তাকে পরামর্শ দেওয়ার জন্য আছে। এবং এটা বোধহয় নির্দেশিকার মধ্যেই পড়ে এমএসএমই ডাইরেক্টরেটে, যে যারা আসবে তাদেরকে একটু সহায়তা করা,
এবং আরো একাধিক রকমের হয়তো দরজা খুলে যেতে পারে যে এটা ওটাও তো করা যেতে পারে, এটাও করা যেতে পারে, বা এই এলাকায় তুমি যেটা ভাবছো সেটা তো অতটা ভালো হবে না। প্রসিডিওর গুলো যেগুলো স্ট্যাটুটরি ক্লিয়ারেন্স আছে সেগুলো নিতে সাহায্য করবে, এবং কোথায় কোথায় কোন অফিসে যেতে হবে, ট্রেড লাইসেন্স নিতে কোথায় যেতে হবে, পলিউশন কন্ট্রোলের ক্লিয়ারেন্স নিতে কোথায় যেতে হবে, কোনটা সে নিজে দিতে পারবে, এসব বিষয়গুলি সেগুলো সব আপনাকে ফর্ম এবং সেই হাল হকিকত সব আপনাকে বলে দেবে। এরপর ব্যাংকের লোনের ব্যাপারটা থাকে। প্রথমে হতে হবে আপনাকে উদ্যোগী হতে হবে, আপনাকে একটু খোঁজ খবর নিতে হবে কি ব্যবসা আপনার ওখানে চলবে, এইটুকু আপনাকে 5 জনের সঙ্গে আলোচনা করতে হবে, করে আমার অফিসে আসুন, ডিআইসি অফিসে আসুন, নিশ্চিতভাবে বলছি অফিস আপনাদের সাহায্য করবে। এবং যেগুলো আমরা দেখলাম সুযোগ সুবিধা, যে উদ্যম পোর্টাল, সমাধান পোর্টাল, এসব বিষয়গুলি আছে, তারপরে সরকার যখন পাশে আছে বিভিন্ন রকম সহযোগিতা নিয়ে, ব্যাংকে তো স্বাভাবিকভাবেই ব্যাংক তারা একটা নিশ্চয়তা দেখবে যে প্রজেক্টটা ভালো হবে কিনা, শোধ করতে পারবে কিনা। আর আমাদের অনেক সময় ধারণা আছে যে ব্যাংক থেকে টাকা নিয়ে নিলেই হবে, টাকাটা আমরা সদ্ব্যবহার করে যাতে আমরা কাজে লাগিয়ে শোধ করতে পারি, এই মানসিকতা নিয়েই ব্যাংক নিশ্চয়ই করতে হবে। পরবর্তী লোকেদেরও ব্যাংক থেকে লোন পাওয়ার সুবিধা হবে। এছাড়া ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের কথাও আসছে, এটাও একটা খুব সহজ দিক। তো আমরা অনেক কিছুই এখান থেকে পাবো, কিন্তু শুধু এইটুকু শুনলে হবে না, ভাবনা ভেবে মানসিক প্রস্তুতি নিয়ে জেলা শিল্প কেন্দ্রের সাথে যোগাযোগ করতে হবে। তো আমরা অনেক আশা করি উপকৃত অনেকেই হবেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। ধন্যবাদ আপনাকেও। ভালো থাকবেন। ভালো থাকবেন।